হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু tpsccracker। আজকে আমরা আপনাদের জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছি। ইন্ডিয়ান পলিটির 200 কোশ্চেনের একটা ক্যাশ কোর্স। এটা ফার্স্ট ভিডিও 200 কোশ্চেনের। এখানে আমরা 40 কোশ্চেন ডিসকাস করব। ঠিক একইভাবে আমাদের 5টা ভিডিও থাকবে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। ওখানে আমরা আরও 40 করে টোটাল 200 কোশ্চেনটা রিভাইজ করাবো আপনাদেরকে, স্পেশালি ফর ইউর আপকামিং এক্সাম যেগুলি থাকবে সেগুলির কুইক রিভিশন যাতে হয়ে যায়। এবং প্রথমে অবশ্যই অ্যান্সারটা দেখার আগে আপনারা নিজেরা ট্রাই করবেন আপনারা কতটুকু জানা রয়েছে অ্যান্সারগুলি। তো লেট না করে ভিডিওটা শুরু করি। এখানে 40 কোশ্চেন থাকবে আপনাদের। ফার্স্ট কোশ্চেন হলো, দেখুন, ইন্ডিয়ান পলিটির উপর সবটা সিরিজ হবে আপনাদের। দ্য প্রেসিডেন্টস রোল ইন এ স্টেট ক্যান বি কন্টিনিউ অ্যাট এ স্ট্রেসড ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ। প্রেসিডেন্ট রোল কোনো একটা স্টেটে ম্যাক্সিমাম 1 বছরের জন্য করা যেতে পারে। সো অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট কোশ্চেনটা খুবই কেয়ারফুলি ট্যাকেল করতে হবে আপনাদেরকে। ম্যাক্সিমাম পিরিয়ড 1 ইয়ার, কিন্তু একসাথে 1 ইয়ার হয় না। এটা আপনাদের জন্য আপনাদেরকে বের করতে হবে যে 1 বছর যদি 1 ইয়ার করা যায় না, এটাকে পার্টে পার্টে করতে হয়। এখন ওই পার্ট করে 3 মান্থ, দেন এটাকে আবার এক্সটেন্ড করে নেক্সট 3 মান্থ, দেন এটাকে আবার এক্সটেন্ড করে 3 মান্থ, এরকম হবে 1 ইয়ার। কিন্তু যেটা আপনাদেরকে বের করতে হবে ওই যে পার্টে করে এটা কত মাস। আমি 3 মান্থ বললাম, দ্যাট ডাজ নট মিন এটা 3 মান্থই হবে, 6 মান্থও হতে পারে, কমও হতে পারে। তো এটা আপনাদেরকে বের করতে হবে। যদি আপনারা একবার বের করে নেন না নেট থেকে, একটু পরিশ্রম করে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি না, দেন ইট উইল হেল্পফুল ফর ইউ। যাই হোক, এই কোশ্চেনটার অ্যান্সার ম্যাক্সিমাম 1 বছর, বাট একসাথে 1 বছর করা যায় না, এটা পার্ট করে করা হয়। পার্ট করে ম্যাক্সিমাম কত, ওই পার্টের টাইমটা কতটুকু এটা আপনাদেরকে বের করে নেবেন। নেক্সট কোশ্চেন, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য পার্লামেন্ট ইন কোন ইয়ারে করা হয়েছিল? 1976। আমি মোস্ট প্রবাবলি 27 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। আমার এই পলিটি প্লে লিস্টে পেয়ে যাবেন। এর পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্ট ছিল, একটাতে 15 এবং একটাতে 12 ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ছিল। তো ওই অ্যামেন্ডমেন্টগুলি আপনারা দেখে নেবেন। যদি নাকি ওই ভিডিওগুলি দেখে থাকতেন তবে অবশ্যই ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন সবগুলি কোশ্চেনে আপনাদের পক্ষে হয়ে যেত। তো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা 1976 ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? মিনি কনস্টিটিউশন। ওকে, মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে। এবং 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর আরেকটা ছিল 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কবে হয়েছিল আপনারা বলবেন? এটা খুবই ইম্পর্টেন্ট এই দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট কোশ্চেন, দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্স অফ ইন্ডিয়া। তো এটা অ্যান্সার হল প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের হাতে কিছু পাওয়ার থাকে ডেফিনেটলি। প্রেসিডেন্টের হাতে যদি প্রেসিডেন্সিয়াল পাওয়ারগুলিকে আমরা ডিভাইড করি, দেন 7টা পাওয়ার থাকে প্রেসিডেন্টের হাতে। একটা হলো আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার হয়ে থাকে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের পাওয়ার নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেটাতে প্রেসিডেন্ট নিয়ে আমি টোটালি ডিসকাস করব। তো ওটা দেখলে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। যাই হোক, প্রেসিডেন্ট আর্মড ফোর্সের পাওয়ারটা প্রেসিডেন্টের হাতে থাকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, গ্রাস রুট ডেমোক্রেসি, ডেফিনেটলি খুবই কমন কোশ্চেন, পঞ্চায়েত সিস্টেমকে বলা হয়ে থাকে। নেক্সট, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে কী কী থাকবে? ডেফিনেটলি লোকসভা থাকবে, রাজ্যসভা থাকবে এবং প্রেসিডেন্ট নিজে থাকবে। তো ওটাই অপশান নাম্বার এ, প্রেসিডেন্ট, হাউস অফ দ্য পিপল অ্যান্ড কাউন্সিল অফ স্টেট। হ্যাঁ, এই 3টা পার্ট থাকে। এখন আপনারা একটু দেখে নেবেন, হাউস অফ পিপল এবং কাউন্সিল অফ স্টেট, এটা হলো অল্টারনেট নেম লোকসভা রাজ্যসভার। এখন হাউস অফ পিপলকে কী বলে, লোকসভা না রাজ্যসভা, আপনারা একটু দেখে নেবেন। ওকে, আমি একটু কেন আপনাদেরকে একটু দেখার জন্য বলছি, বিকজ এটা আপনাদের জন্যই ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। আপনারা আরেকটু যখন একটু পরিশ্রম করে দেখবেন না, দেন ইট উইল হেল্পফুল ফর ইউ। এটা আমার টাইমে এরকম হয়েছে, আমারও অনেক সুবিধা হয়েছে, তাই আমি আপনাদের কথা বলছি।
the speaker use the casting vote. Casting vote, এটা অপশন নাম্বার 1, টু মেনটেন স্ট্যাটাস কিউ। আচ্ছা, এখন কাস্টিং ভোটটা কখন? স্পিকার বেসিক্যালি কোনো ভোট এমনিতে দেয় না। যখন এরকম সিচুয়েশান হয় যে নিয়ম অর্থাৎ 50-50 ভোট হয়ে গেছে, একটা ভোট 50-50 অবস্থায় ভোট আছে, কোনো দলই বেশি ভোট পেয়ে বা নিজেকে প্রমাণ করতে পারেনি, ওই রকম সিচুয়েশানে স্পিকার তার নিজের ভোটটা দেয়, যেটাকে কাস্টিং ভোট বলে। কোশ্চেন আরেকটা আছে এখানে। আচ্ছা, তো কাস্টিং ভোট জিনিসটা ক্লিয়ার। কাস্টিং ভোট মিনস স্পিকার নর্মালি কোনো ভোট দেয় না। স্পেশাল কন্ডিশনে যখন ভোটে কোনো দলই জিতেনি, ওই রকম সিচুয়েশানে স্পিকার ওর ভোট দেয় এবং এটাকে কাস্টিং ভোট বলা হয় থাকে, টু মেনটেন স্ট্যাটাস কিউ। এখন কোশ্চেন যেটা হলো, এই যে এটাকে কাস্টিং ভোট বলে বা স্পেশাল সিচুয়েশনে ভোটটা প্রদান করে, ওটা কততম আর্টিকেলে রয়েছে? আমি আর্টিকেলের রেঞ্জটা বলে দিচ্ছি, 95 to 107 এই আর্টিকেলগুলির মধ্যে একটা রয়েছে। তো আপনারা এটা দেখে নেবেন যে কোন আর্টিকেল, একটু নিজে থেকে চেষ্টা করবেন। দেখুন, আমি একটা কোশ্চেনের পাশাপাশি আমি আরও 1-2টা কোশ্চেন হিংস দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে দেখে নেওয়ার জন্য বলছি। যদি আপনারা মিলিয়ে নেন, দেন দেখবেন এগুলি মোর দেন 400-500 কোশ্চেন হয়ে যাবে ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দিস কোর্স। Next, fundamental duties in the Constitution of India were adopted from definitely Russian Constitution. Fundamental duties খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আরেকটা ইম্পর্ট্যান্ট, প্রিমিয়েবল কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে ফান্ডামেন্টাল রাইটটা কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল, সেটাও খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো আপনারা দেখে নেবেন। তো নেক্সট কোশ্চেন হলো, which article of the Constitution of India deals with the fundamental duties? Then fundamental duties article 51 এর এ। ইম্পর্ট্যান্ট আর্টিকেল আমরা সবগুলি পড়েছি, আমি সবগুলি আপনাদেরকে বলেও দিয়েছি, এবং আর্টিকেলগুলি মধ্যে 51 এ, এটা ফান্ডামেন্টাল ডিউটিসকে নিয়ে ডিল করে। আর ফান্ডামেন্টাল রাইট কত থেকে কততম আর্টিকেল পর্যন্ত ডিল করে, চলুন এটা আমি বলেই দিই। ফান্ডামেন্টাল রাইটটা 12 to 35 পর্যন্ত ডিল করে। এই তিনটা আর্টিকেল খুবই ইম্পর্ট্যান্ট, মানে ইয়েটা ফান্ডামেন্টাল রাইট 12 to 35, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 36 to 51, এবং তার সাথে ফান্ডামেন্টাল ডিউটিস 51 এর এ। এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় তিনটেই আসে। যদি ইউনিয়ন বা প্রেসিডেন্ট, যেটা আমি বললাম ডিসকাস করব কিছুদিন পর, আমি একটা ভিডিও নিয়ে আসবো, তো প্রেসিডেন্টটা কততম আর্টিকেলে কভার আপ করে, এটাও আপনাদেরকে মনে রাখতে হবে। দেন যাই হোক, নেক্সট কোশ্চেন, কেশবন্ত ভারতী কেস খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা ফান্ডামেন্টাল রাইটসের সাথে কানেক্টেড। ব্যাপারটা কী হয়েছিল, স্টোরিটা আমি একটু বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু আর্টিকেল 368 একমাত্র আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে পার্লামেন্ট যদি চায় দেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারে। ওকে, তো অ্যামেন্ডমেন্ট করার কথা 368-এ বলা হয়েছে, মনে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো ওই হিসাবে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে কনস্টিটিউশন, সো ফান্ডামেন্টাল রাইটকেও সে অ্যামেন্ড করতে পারে। এখন ব্যাপারটা হয়েছিল প্রথমে এরকম ধারণা ছিল, প্রথমে দুটা কেস হয়েছিল 1953-54-এ। তো ওই দুটা কেস পরীক্ষা সাধারণত আসে না, তো ওই দুটা কেসে ডিসাইড করা হয়েছিল যে 368 আর্টিকেল ইউজ করে পার্লামেন্ট যদি চায়, তবে যেহেতু 368 অনুযায়ী পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে কনস্টিটিউশনকে, সো ফান্ডামেন্টাল রাইটসকেও সে অ্যামেন্ড করতে পারবে। বাট 1967, মোস্ট প্রবলি 67-এ গোলকনাথ কেস, আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট গোলকনাথ কেস, নামটা মনে রাখবেন। গোলকনাথ কেস অনুযায়ী ফার্স্ট টাইম বলা হয়েছে যে নো, ফান্ডামেন্টাল রাইট ইজ নট অ্যামেন্ডেবল রাইট, পার্লামেন্ট কান্ট এবল টু অ্যামেন্ড দ্যাট ফান্ডামেন্টাল রাইট বাই ইউজিং 368 আর্টিকেল। এটা গোলকনাথ কেসে বলা হয়েছিল। দেন কেশবন্ত ভারতী কেসে আবার এটাকে ডিসিশনটা চেঞ্জ করা হলো, এবং চেঞ্জ করে বলা হলো যে না, ফান্ডামেন্টাল রাইটকে পার্লামেন্ট যদি চায় দেন
অ্যামেন্ড করতে পারে, বাট কনস্টিটিউশনের বেসিক যে প্রিন্সিপালগুলি রয়েছে সেগুলি যাতে বিঘ্নিত না হয়, এবং এখন পর্যন্ত এটাই চলে আসছে। কেশবন্ত ভারতী কেসটা লাস্ট ছিল, যেখানে ফান্ডামেন্টাল রাইটসের উপর কথা বলা হয়েছিল, এবং সে কী করেছিল, এই কেসটা অনুযায়ী সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ইয়েস, ফান্ডামেন্টাল রাইট ইজ এমেন্ডেবল বাই ইউজিং 368 আর্টিকেল, বাট ফ্যাক্ট ইজ দ্যাট কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার যাতে নষ্ট না হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো কেশবন্ত ভারতী কেসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল রাইটসের জন্য। নেক্সট কোশ্চেন, অনেকগুলি কোশ্চেন এখানে বলে দিলাম। গোলকনাথ কেসে কী বলা হয়েছিল, গোলকনাথ কেস কবে হয়েছিল, দেন আরেকটা কোশ্চেন যেটা আপনারা দেখবেন যে স্টিল ফান্ডামেন্টাল, তো বেসিক স্ট্রাকচার যাতে নষ্ট না হয়, তো না, তো কোন দুটো ফান্ডামেন্টাল রাইট রয়েছে যেগুলি কে কোর্টে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের সাথে কানেক্টেড, তো এটা আপনারা একটু দেখে নেবেন। নেক্সট কোশ্চেন, সোশিয়ালিস্ট ওয়ার্ডটা, তিনটা ওয়ার্ড 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যোগ করা হয়েছিল কনস্টিটিউশনে। সেই তিনটে ওয়ার্ড কী কী এটা আপনারা দেখে নেবেন। একটা ওয়ার্ড এখানে বলা হয়েছে সোশিয়ালিস্ট, আর বাকি দুটো ওয়ার্ড কী, এটা দিস ইজ ইউর ডিউটি টু ফাইন্ড আউট দিস থিং। তার সাথে সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা হয়, প্রিমিয়েবলকে একবারই অ্যামেন্ড করা হয়েছে। এখন পর্যন্ত কোশ্চেনটা এসে থাকে যে প্রিমিয়েবলকে কতবার অ্যামেন্ড করা হয়েছে, অ্যান্সারটা হবে একবার, ওয়ান টাইম। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কততম অ্যামেন্ডমেন্ট, 42, কারণ ওইখানে এই তিনটে ওয়ার্ড কানেক্ট করা হয়েছে, সোশিয়ালিস্ট ড্যাশ ড্যাশ, ওই বাকি দুটো ওয়ার্ড আপনারা দেখে নেবেন। নেক্সট কোশ্চেন, the Constitution of India, definitely option number C, combination of rigidity and flexibility. Now question is again come, why Constitution of India is called rigidity and flexibility? Then আরেকটা কোশ্চেন, আমাদের কনস্টিটিউশনটা বাল্কিয়েস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, এটাও মনে রাখবেন। আচ্ছা, রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটি বিকজ এটা হলো হ্যান্ড রিটেন কনস্টিটিউশন, ওকে, এবং এটা সবচেয়ে বাল্কিয়েস্ট কনস্টিটিউশন। তো রিজিডিটি বলা হয়েছে এটা বাল্কিয়েস্ট এবং এটা হ্যান্ড রিটেন কনস্টিটিউশন, কিন্তু ফ্লেক্সিবিলিটি বলা হয়েছে বিকজ কনস্টিটিউশনকে আর্টিকেল অনলি মাত্র নান আদার দেন আর্টিকেল 368 ইউজ করে কনস্টিটিউশনকে খুবই ইজিলি অ্যামেন্ড করা যায়। এই জন্য এটা খুবই ফ্লেক্সিবল, এটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় না কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার জন্য। অন্য কনস্টিটিউশনগুলিতে এরকম প্রবলেম দেখা যায়, অ্যামেন্ডমেন্ট করাটা টাফ হয়ে যায় অনেক কনস্টিটিউশনে। যাই হোক, দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কম্বিনেশন অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। নেক্সট কোশ্চেন, রাইট টু ফ্রিডম ইজ গ্যারান্টেড ইন হুইচ আর্টিকেল? ডেফিনেটলি আর্টিকেল 19। আর্টিকেল 19-এ 6টা ফ্রিডমের কথা বলা হয়েছিল, ইম্পর্টেন্ট। তো একটা ট্রিক আছে, যাই হোক ফান্ডামেন্টাল রাইটগুলি সবগুলি মনে রাখার, এই ট্রিকটা আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন, আই হোপ আপনারা বুঝে যাবেন। নেক্সট কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটসেরও দুটো ভিডিও আমি দিয়েছিলাম, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 2-এ এই যে 6টা ফান্ডামেন্টাল রাইট থাকে না আমাদের, রাইট টু ইকুইটি, রাইট টু ফ্রিডম, দেন এডুকেশনাল রাইট, দেন রাইট টু এক্সপ্লয়টেশন, এই সবগুলি রাইটকে এক একটা সেক্টরকে কীভাবে ইজিলি আপনারা মনে রাখতে পারবেন তার ট্রিক আমি বলে দিয়েছিলাম। নেক্সট, রাইট টু প্রপার্টি। এখন রাইট টু প্রপার্টি নেই। রাইট টু প্রপার্টি ইন প্রেজেন্ট স্টেট or in present situation, right to property is a legal right or constitutional right. It is not a fundamental right. কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আপনাদেরকে বলতে হবে, আপনাদের জন্য 42 or 44, এটা আপনাদেরকে বলতে হবে। যেটা হলো এখন এটা 300A আর্টিকেলে রয়েছে, এবং এটা এখন এটা লিগ্যাল রাইট বা কনস্টিটিউশনাল রাইট। বাট কোশ্চেনটা হলো, যখন ছিল রাইট টু প্রপার্টি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন আর্টিকেল 31-এ এটা ছিল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা এটাই দিয়ে দিয়েছি। রাইট টু প্রপার্টিটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিমুভ করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইট থেকে? এটা হলো 44। নেক্সট, পার্ট 4A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ডেফিনেটলি ফান্ডামেন্টাল ডিউটিস, আমি যেটা বলে এসেছি কিছুক্ষণ আগেও বলেছিলাম, এবং এটা কততম আর্টিকেলে রয়েছে? 51-এর কততম রয়েছে এটা আপনারা বলবেন, 51-এর। যাই হোক, পার্ট 4-এ এটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট, দ্য ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট অ্যাজ এ ইউনিটারি অ্যান্ড ফেডারাল ইজ অন দ্য বেসিস অফ, ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার বি,
division of power. To organize village panchayat as unit of self-government is an example of গান্ধিয়ান প্রিন্সিপাল। দেখুন, ব্যাপারটা হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে রয়েছে সেটাকে আমরা তিনটা সেক্টরে ডিভাইড করি। তো এর মধ্যে একটা হলো, এর মধ্যে কিছু কিছু 36 to 51, এর মধ্যে কিছু কিছু আর্টিকেল যেগুলি তিনটা পার্টের মধ্যে একটা হলো গান্ধিয়ান প্রিন্সিপাল। তো আমার যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি ভিডিওটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন, সবটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওটারও দুটো পার্ট রয়েছিল, পার্ট এ এবং পার্ট বি ভিডিও। এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট, গান্ধিয়ান প্রিন্সিপালটা বেসিক্যালি ব্যাপারটা হলো এরকম, স্বাধীনতার পূর্বে গান্ধীজি যে সমস্ত জিনিসগুলির উপর গুরুত্ব আরোপ করেছিল দেশের উন্নতির জন্য, সেই সমস্ত জিনিসগুলিকে নিয়ে এই পরবর্তীকালে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তিনি ডেফিনেটলি যে জিনিসটিগুলি নিয়ে আলোচনা করেছিল সেগুলি হলো ভিলেজ পঞ্চায়েত, গ্রাম ভিলেজ, দেন পঞ্চায়েত, দেন কটন ইন্ডাস্ট্রি, এইসব জিনিসগুলি নিয়ে আলোচনা করেছিল। নেক্সট কোশ্চেন, the President of India can dissolve the House of Pupil on the recommendation of definitely Council of Ministers. Next, which among the following type of authority is given to the President of India? Definitely এটা আনসার হবে, এটার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি অপশন নাম্বার সি, ডিজোর। ওকে, নট অপশন নাম্বার বি। প্রেসিডেন্টকে বলা হয় ডিজোর সাথে কানেক্টেড, বাট যদি প্রাইম মিনিস্টার বলে থাকতো দেন ডিফ্যাক্টো হতো। ওকে, দেন নেক্সট, হাউ মেনি পিউপিল অফ এংলো ইন্ডিয়ান কমিউনিটি ক্যান বি নমিনেটেড বাই দ্য গভর্নর ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? তো এটার অপশন নাম্বার সি, 1। দ্য রেভিনিউ এস্টিমেট, ডেফিনেটলি রেভিনিউ এস্টিমেট করবে অপশন নাম্বার বি, সেন্ট্রাল মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ওইখান থেকে অ্যাকচুয়ালি এটা স্টার্ট হয়ে থাকে। ওকে, বাজেট যখন প্রতি বছরের সেপ্টেম্বর মাস থেকে না বাজেটটা স্টার্ট হয়ে যায়, বাজেটের কাউন্টডাউন, বাজেট কীভাবে তৈরি হবে অনেকগুলি স্টেপ থাকে, সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যায় নেক্সট ইয়ারের জন্য। ফার্স্ট 2021-22 যে বাজেট, 2022-23 এটার বাজেট এর প্রিভিয়াস ইয়ারে সেপ্টেম্বর মান্থ থেকে স্টার্ট হয়ে যায় এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স স্টার্ট করে। ডেফিনেটলি এস্টিমেট কমিটি যেটা উপরে লেখা রয়েছে 1 নম্বরে, তারা এটাকে চেক করে আফটার সাবমিশন অফ বাজেট বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এস্টিমেট কমিটি এটাকে চেক করে থাকে। নেক্সট কোশ্চেন, সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম ওয়ার ইন্ট্রোডিউসড 1909, মলডেম ইন্টু 1909 এটা করা হয়েছিল। নেক্সট, পঞ্চায়েত রাজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন স্টেট লিস্টের মধ্যে পড়ে। আপনাদেরকে মনে রাখতে হবে স্টেট লিস্ট কতগুলি আছে, দেন কনকারেন্ট লিস্ট কতগুলি আছে এবং ইউনিয়ন লিস্ট কতগুলি আছে। তার সাথে সাথে কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেট লিস্ট, কিছু কিছু ইম্পর্টেন্ট কনকারেন্ট লিস্ট। হ্যাঁ, একটা জিনিস, যদি আপনাদের সবগুলি নেট থেকে দেখতে অসুবিধা হয়, আমি যেরকম টপিকগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ এগুলি দেখা দরকার, দেন অ্যাকচুয়ালি আমাদের একটা স্টাডি মেটেরিয়ালসও রয়েছে, ওটাও আপনারা নিয়ে নিতে পারেন। পলিটির বেশি প্রাইস নয়, মোস্ট প্রবাবলি 130 রুপিস, এটা মনে হয় 130 রুপিসই হবে এটা। তো এটা নিয়ে নিলে এইটাতে সবগুলি ইন ডিটেলস থাকবে। আর নাইলে যদি প্রবলেম হয়ে থাকে নেবেন না মনে করেন, দেন ইটস ওকে, নেট থেকে আমি যেরকমভাবে বলছি একটু দেখে নেবেন জিনিসগুলি। নেট থেকে দেখলে কী হবে, আপনাদেরকে অনেকটা হেল্পফুল হয়ে যাবে। স্টাডি মেটেরিয়ালটা নিলে তো কালেকটিভলি থাকবে, পড়ার জন্য অনেকটা সুবিধা হবে, আরও অন্যান্য কোশ্চেনও থাকবে এখানে। নেক্সট হলো হোল্ড দ্য পার্সে হোল্ডস দ্য পাওয়ার, এটা তো ফেমাস ডায়লগ, যে যার কাছে পয়সার ব্যাগটা থাকে না সেই অ্যাকচুয়াল পাওয়ারফুল পার্সন হয়ে থাকে। এই কথাটা কে বলেছে? অপশান নাম্বার ডি, অর্থাৎ জেমস ম্যাডিসন। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেজ দেয়ার শেল বি এ কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট? ডেফিনেটলি আর্টিকেল 74, খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল এটা, আর্টিকেল 74। তার সাথে সাথে আর্টিকেল 75টাও খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল 75, আর্টিকেল 80, আর্টিকেল 79, এই তিনটা আর্টিকেলই আপনাদেরকে দেখে রাখতে হবে। কোন এই তিনটা আর্টিকেল থেকেই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ভেরি কমন টাইপের কোশ্চেন আসে। এবং 75টা ডেফিনেটলি প্রাইম মিনিস্টার এবং কে নিয়ে বলা হয়েছে। 80তে একটু ডিফারেন্ট, রাজ্যসভা লোকসভার ব্যাপার থাকে, আর 79টাও একটু ডিফারেন্ট, দেখে নেবেন এটা। নেক্সট, দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল, অপশন নাম্বার বি, হাউস অফ দ্য পিউপিল। আর সিঙ্গেল রেসপন্সিবল কার জন্য হবে?
প্রেসিডেন্টের জন্য দুটা এরকমভাবে আমি এমনিতেই অনেকগুলি কোশ্চেন আমি টিপিএসসি ক্র্যাকার তরফ থেকে আমি বলছি, আমি যখন ভিডিও করি ডিকটেট করে দেবো না, তখন অলরেডি 200 কোশ্চেন থাকবে না, এটা অনেক বেশি কোশ্চেন হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দিস কোর্স। আর আপনাদেরকে সাথে একটু পরিশ্রম করতে হবে, নেট থেকে যেরকমভাবে বলছি সেরকমভাবে একটু চেক করতে হবে। এলস স্টাডি মেটেরিয়াল নিতে পারেন, যদি প্রবলেম হয় দেন নেট থেকে দেখবেন, কিন্তু যেরকমভাবে বলছি সেরকমভাবে নেট থেকে একটু দেখতে হবে পরিশ্রম করে। Under which article of the Constitution of India the governor of the state can resume a bill for the consideration of president? ডেফিনেটলি আর্টিকেল 200। ব্যাপারটা হলো এরকম, এখানে একটু শর্ট সামারি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি জিনিসগুলি যদি ইন ডিটেলস না জানা থাকে দেন প্রবলেম হয়ে যায়। তাই আমার যে সিরিজগুলি রয়েছে না আমাদের প্লে লিস্টে, পলিটির পার্ট আমি অনেকগুলি ডিসকাস করেছি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ওইগুলি আপনারা দেখে নেবেন। তাতে কি হবে, অনেকটা সুবিধা হয়ে যাবে। 15 মিনিট 16 মিনিটের ভিডিও হবে, ম্যাক্সিমাম 3 to 4 আওয়ার্স টাইম স্পেয়ার করবেন, বাস আপনাদের জন্য যথেষ্ট। বই পড়তে হবে এরকম কোনো ম্যাটার নেই, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন ব্যাপারটা হলো, প্রেসিডেন্টের কাছে যখন একটা বিল যায়, প্রেসিডেন্ট বিলটাকে কি করতে পারে, আইদার সে একটা ডিসিশন দিয়ে দিতে পারে, রিজেক্ট করে দেবে বা অ্যাপ্রুভ করে দেবে, বা এটাকে হোল্ডে রাখবে। কিন্তু গভর্নরের কাছে যখন কোনো একটা বিল আসে স্টেটের তরফ থেকে, সে এক্স্যাক্টলি এটাকে রিজেক্ট করে দিতে পারে, হোল্ডে রাখতে পারে, বা এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারে, বা এরকম বলতে পারে, প্রেসিডেন্টও সেম একই কাজ করতে পারে, যে এরকম বলতে পারে যে হ্যাঁ তুমি এটাকে পার্লামেন্টের কাছে পাঠিয়ে দেবে, আপনারা এটাকে রিচেক করে নিন, মানে একটু রিভিউ করুন, একটু ইমপ্রুভমেন্ট করুন, রিটার্ন করে দিল। গভর্নমেন্টও সেরকম কাজ, গভর্নরও সেরকম কাজ করতে পারে, নো প্রবলেম। এটাকে উনি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে পাঠিয়ে দেবে যে আপনারা এটাকে আবার একটু চেক করে নিন। কিন্তু গভর্নরের কাছে এক্সট্রা একটা পাওয়ার থাকে, সে যদি চায় সেই বিলটাকে হোল্ড করে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিতে পারে প্রেসিডেন্টের অ্যাসেন্ট নেওয়ার জন্য। এটা আর্টিকেল 200-এ বলা হয়েছে, এটা হলো গভর্নরের একটা এক্সট্রা পাওয়ার। তার সাথে সাথে আরেকটা জিনিস, প্রেসিডেন্টের যে বিল পাস করার পাওয়ার, সেখানে প্রেসিডেন্ট যদি একটা বিলকে একবার পার্লামেন্টে আবার রিটার্ন করে পাঠিয়ে দেয়, এবং পার্লামেন্ট যদি নাকি সেটাকে আবার ঠিক করে প্রেসিডেন্টের কাছে পাঠায়, দেন প্রেসিডেন্ট বাধ্য থাকে ওইটাতে সাইন করার জন্য, অ্যাপ্রুভেল দিয়ে দেওয়ার জন্য। কিন্তু গভর্নরের কেসে এরকম না, গভর্নর যতবার খুশি অতবার চায় বিলটাকে রিভিউ করার জন্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে পাঠাতে পারে। এখানেই দুটো ডিফারেন্স প্রেসিডেন্ট এবং গভর্নরের বিল রিলেটেড ম্যাটারে। ওকে, নেক্সট, which commission has examined the center state relation? Definitely option number A, Shakaria Commission. বাকি কমিশনগুলি সম্বন্ধেও আপনাদেরকে জানতে হবে, এতটা ইম্পর্টেন্ট না, বাট শাকারিয়া কমিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। The Indian federal system is largely based on Canadian federal system, no doubt. Next question. The Constitution of India adopted 1935-এই হয়েছিল। 1935-এর যে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট রয়েছে, সেটার মাধ্যমেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা মেইনলি তৈরি করা হয়েছে। Which article of the Constitution of India provides the cooperation between state? Article 263। এখন 245 to 263, এখানে দেখুন তিনটা ভাবে সেন্ট্রাল স্টেট রিলেশন রয়েছে। ওকে, ফাইন্যান্সিয়াল রিলেশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন রয়েছে, এগুলি নিয়ে আমি একটা ভিডিও করবো। এলস এই পার্টটা মনে রাখা, এই আর্টিকেলগুলি 245 to 263, ইটস ভেরি ডিফিকাল্ট। তো জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তো দেখি আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা এটার উপর ভিডিও করবো, সেন্ট্রাল স্টেট রিলেশনের উপর। চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হলো প্রাইম মিনিস্টার। এখন কোশ্চেন একটা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, প্ল্যানিং কমিশন কি স্ট্যাচুটারি অর নন স্ট্যাচুটারি? এখানে একটা হিংস আমি বলে দিচ্ছি, এটা প্ল্যানিং কমিশনটা কনস্টিটিউশনাল বডি না কনস্টিটিউশনাল বডি না, এটাও আপনাদেরকে বলতে হবে। হিংসটা হলো এরকম, প্ল্যানিং কমিশন কনস্টিটিউশন অ্যাডপ্ট হওয়ার পরে হয়েছিল, সো এটা কনস্টিটিউশনাল বডি হবে কি হবে না। কোশ্চেনটা পরীক্ষা অনেকভাবে আসে যে নিচের কোনগুলি কনস্টিটিউশনাল বডি নয়, অ্যাটস ABCD আপনাদেরকে বলতে হবে। তো যাই হোক, এটার অ্যান্সার হলো প্ল্যানিং কমিশনের হেড হলো প্রাইম মিনিস্টার। হ্যাঁ, বর্তমানে প্ল্যানিং কমিশন তো আর নেই, এখন নীতি আয়োগ রয়ে গেছে। নীতি আয়োগ কবে হয়েছে, নীতি আয়োগেরও কে চেয়ারম্যান সেম প্রাইম মিনিস্টারই আমাদের নরেন্দ্র মোদীজি।
এবং নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট কে, এটাও আপনাদের একটু দেখে নেবেন। The Constitution of India is a parliamentary because definitely option number D, the executive is responsible to the legislature. Chairman of the Finance Commission is appointed by President. President কাকে কাকে নিয়োগ করতে পারে এটার একটা লিস্ট আছে, এটাও আপনারা একটু দেখে নেবেন। Which of the following is not a feature of Constitution of India? Option number D, it is presidential. আমাদের কনস্টিটিউশনটা প্রেসিডেন্সিয়াল না, এটা পার্লামেন্টারি কনস্টিটিউশন। আমেরিকান কনস্টিটিউশনটা প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন। আমেরিকান কনস্টিটিউশন প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন, বাট আমাদেরটা কি ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্লামেন্টারি কনস্টিটিউশন। ওকে, কোশ্চেনটা এরকম পরীক্ষা আসতে পারে যে আমাদের কনস্টিটিউশনটা কী ধরনের কনস্টিটিউশন, পার্লামেন্টারি কনস্টিটিউশন, দেন প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন, বোথ টাইপ অফ কনস্টিটিউশন, নান অফ দিস। তো আপনাদেরকে মনে রাখতে হবে এটা পার্লামেন্টারি কনস্টিটিউশন। দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ, সবাই জানে, খুবই কমন কোশ্চেন, রাজেন্দ্র প্রসাদ। ডিআরটি ওয়াজ ইন্ট্রোডিউসড 1919। কোশ্চেনটা একটু আমি বলছি আবার, 1919 ডিআরটি ইন্ট্রোডিউস করা হয়েছিল, উচ্ছেদ কবে করা হয়েছিল, ডিআরটি অ্যাবলিশড কবে করা হয়েছিল, এটা আপনাদের বলতে হবে। দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, এটা ওয়েল নোন এজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশন নাম্বার এ। দেন দ্য অবজেক্টিভ resolution was adopted by the Constitution Assembly January 1947. Which among the following act introduced the principle of election of first time? Indian Council Act 1909, option number B. তো আজকের মতো 40 কোশ্চেন হয়ে গেছে আপনাদের জন্য। আমি আরেকটা কথা বলছি, আমাদের যে ভিডিওগুলি আছে সবাই দেখে, আপনারা দেখুন, দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে কী হবে, বেশি টাইম না, এক একটা ভিডিওতে 15 to 20 minutes, বাট দ্যাট ইজ ভেরি মাচ হেল্পফুল ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক দিস টাইপ অফ এনি কম্পিটিটিভ এক্সাম, দ্যাট ইজ মেবি LDC or maybe TPSC combined, which will come within some month. You need to give you some effort. Without give your 100% effort, you can't able to crack this type of exam. So please don't miss, means এরকম করবেন না 50% করে দেখবেন, সবটা ভিডিও দেখবেন, দেখার চেষ্টা করবেন একটু টাইম নিয়ে, বিকজ এটা লাইফের একটা আলটিমেট অ্যাচিভমেন্ট হয়ে থাকবে জব পাওয়াটা। আর তার সাথে সাথে যেটা হলো সেটা, চ্যানেলটাকে আপনার যদি ভালো লেগে থাকে, আমাদের যে ভিডিওগুলি প্রোভাইড করছে আপনাদের জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটাকে পাবলিকলি নিয়ে আসে, যাতে অনেক মানুষ এদের থেকে উপকার পেয়ে থাকে। আর ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো অতটুকু, নেক্সট পার্ট 2 নিয়ে আমরা অতি শীঘ্রই আসবো আবার।